যদি এরকম সুসাইডের হুমকি দেয় এবং এরকম যদি কোনো রকম অঘটন ঘটে যায় তো ডেফিনেটলি কিন্তু আপনারা কিন্তু যারা ছেলেপক্ষ থাকে তারা কিন্তু অবশ্যই কিন্তু শাস্তি অবশ্যই কিন্তু তারা পাবে, ডেফিনেটলি পাবে। যদি তাদের হাত থাকে তাহলেও পাবে, যদি তাদের হাত না থাকে তাহলেও কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, এই ভিডিওটা কিন্তু বেশ লং হতে পারে, একটু টাইম নিয়ে দেখবেন। কারণ এই ভিডিওতে আমি প্রচুর ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যেটা প্রায় ঘরে ঘরে এই প্রবলেমটা লেগে রয়েছে। অনেকেই ফোন করে, কমেন্ট করে যে স্যার কি করব এই পরিস্থিতিতে। তো সেই পরিস্থিতিটা আগে আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে অনেক সময় ঘরের যে বউ থাকে সে কিন্তু সুসাইডের হুমকি দেয় যে আমি সুসাইড করে নেবো, আমি সুসাইড করবো, আমি সুসাইড করে নেবো। হয়তো হাত পাত কেটেও ফেলে মাঝে মধ্যে, এরকমও আমার কাছে অনেকে রিপোর্ট করে, অনেকে কথা বলে যে স্যার বউ হাত পাত কেটে নিয়েছে, ঘরে রক্ত ছড়াছড়ি হয়ে গেছে। এরকম যদি সুসাইডের হুমকি দেয় বা সুসাইডের চেষ্টা যদি আপনার ওয়াইফ ঘরেতে করে, এবং যেখানে শ্বশুর শাশুড়ি এবং যিনি ওয়াইফ এবং হাজবেন্ড সবাই একসঙ্গে আছেন, এরকম কিন্তু যদি হয়ে যায়, কোনো রকম অঘটন যদি ঘটে যায়, তখন কিন্তু আপনাদের হাত থাকুক আর নাই থাকুক, ছেলেপক্ষের হাত থাকুক আর নাই থাকুক, তখন কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ফেসে যাবেন, ডেফিনেটলি ফেসে যাবেন। কারণ ডাউরি ডেথ বলে একটা ব্যাপার আছে, ডাউরি ডিমান্ড, ডাউরি ডেথ বলে একটা ব্যাপার আছে 304B অনুযায়ী কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু শাস্তি হবে। তো সেরকমই একটা ঘটনা বলছি, ঘটনাটা খুবই রিসেন্ট ঘটনা ভালো করে শুনে নিন। এবং এই ঘটনাটা বলার পরে আমি আরও বলে দেবো যে আপনারা এই ব্যাপারটা থেকে সাবধান থাকবেন কিভাবে, ডেফিনেটলি আমি আপনাদেরকে বলে দেবো। 2008-তে বিয়ে হয়, তারা কলেজ লাইফ থেকেই তারা একটা লাভ অ্যান্ড অ্যাফেয়ার্সের মধ্যে ছিল, ঠিক আছে। এবং 2008-তে কিন্তু ছেলে মেয়ের বিয়ে হয়ে যায়। এবং ব্যাপারটা হচ্ছে কি যে মেয়ের বাড়ি থেকে কিন্তু অরাজি ছিল এই বিয়েটাতে। সুতরাং মেয়ের বাড়ি থেকে অরাজি থাকা সত্ত্বেও কিন্তু মেয়েটা ছেলেটাকে বিয়ে করে, এবং ছেলেটা এবং মেয়েটা কিন্তু বাবা মায়ের সঙ্গে একসঙ্গে তারা ছিল। কিন্তু ঘটনাটা হচ্ছে যে 2008-এ যখন বিয়ে হয়ে যায়, তারপরে কিন্তু 2009-তে কিন্তু মেয়ে বাপের বাড়িতে যায়। বাপের বাড়িতে যাওয়ার পরে বাবাকে নানা রকমভাবে তিনি, ওয়াইফ যিনি থাকেন তিনি কিন্তু বোঝান যে আমাকে ফিজিক্যালি টর্চার করা হচ্ছে, মেন্টালি টর্চার করা হচ্ছে, এরকম নানা রকম অ্যালিগেশন দেয় তাদের প্রতি, তার বাবাকে বলে। এবং তার বাবা কিন্তু একটা পুলিশ কমপ্লেন সঙ্গে সঙ্গে করে দেয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই দেনা পাওনার ব্যাপারটা, বউয়ের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসা অনেক 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 থাকে। আমি ডেফিনেটলি বলছি, আমি কারোর পক্ষেও বলি না, বিপক্ষেও বলি না, সবার জন্যই বলি। অনেক মেয়েদের সঙ্গে এরকম ঘটনা ঘটে, ডেফিনেটলি ঘটনা ঘটে যে মেয়ের বাড়ি থেকে টাকা পয়সা নেওয়ার জন্য কিন্তু অনেক রকমভাবে কিন্তু শাশুড় শাশুড়িরা অত্যাচার করে, স্বামী অত্যাচার করে। এবং অনেক সময় হয়তো বউয়ের মৃত্যু হয়ে যায় এই কারণে, যেটাকে ডাউরি ডেথ বলে থাকি আমরা। এবং এই কারণ এটা কিন্তু অবশ্যই ঘটে থাকে, এটা আমি একদমই অস্বীকার করছি না, মেয়েদের সঙ্গে অবশ্যই ঘটনা এরকম ঘটে থাকে। কিন্তু যদি এরকম সুসাইডের হুমকি দেয় এবং এরকম যদি কোনো রকম অঘটন ঘটে যায় তো ডেফিনেটলি কিন্তু আপনারা কিন্তু যারা ছেলেপক্ষ থাকে তারা কিন্তু অবশ্যই কিন্তু শাস্তি অবশ্যই কিন্তু তারা পাবে, ডেফিনেটলি পাবে। সুতরাং এই ব্যাপারটা থেকে আপনারা সাবধান থাকবেন। আমি আপনাদের একটা জাজমেন্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো 2008-এ তাদের বিয়ে হয় এবং 2009-তে গিয়ে মেয়ে তার বাবাকে এইসব কথাবার্তা বলে এবং বাবা একটা পুলিশ কমপ্লেন করে দেয়। কিন্তু এরপরে ব্যাপারটা কি হয় যে 9ই সেপ্টেম্বর মেয়ের বাবার কাছে একটা ফোন আসে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন, তাদের মানে যে ছেলে এবং মেয়ে দুজনকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তো আপনি ডেফিনেটলি হসপিটালে চলে আসুন। এবার হসপিটালে আসার পরে মেয়েকে দেখা যাচ্ছে যে মেয়েটা অনেকটাই পুড়ে গেছে এবং যে ছেলেটা ছিল সেও কিন্তু প্রায় 60% মতো পুড়ে গেছে। তা ব্যাপারটা কি হয়েছিল, ব্যাপারটা হয়েছিল যে ঘরের মধ্যে মানে যে ছেলে ছিল সে একটা সিডি প্লেয়ার রিপেয়ার করছিল এবং একটা সোল্ডারিং আয়রন ছিল, আমাদের ইলেকট্রিক থাকে আপনারা অনেকেই জানবেন। সোল্ডারিং আয়রন ছিল এবং পাশে একটা ল্যাম্প ছিল, ঠিক আছে। সেই ল্যাম্প থেকে কোনো রকমভাবে মানে কোনো রকম অ্যাক্সিডেন্টালি ল্যাম্প থেকে তেলটা পড়ে যায় এবং পড়ে গিয়ে কিন্তু সোল্ডারিং আয়রনেরও পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা আগুন লেগে যায় এবং যে ওয়াইফ ছিল, যে স্ত্রী ছিল, সে কিন্তু সেই আগুনে অনেকটাই কিন্তু সে পুড়ে যায়। এবং তাকে বাঁচানোর জন্য কিন্তু তার হাজবেন্ড তাকে কাপড় দিয়ে পুরোপুরি জড়িয়ে ধরার পরে কিন্তু সে হাজবেন্ডও কিন্তু পুড়ে যায়। তাহলে ব্যাপারটা ভালো করে মনে রাখবেন, সে হাজবেন্ডও কিন্তু পুড়ে যায়, 60% প্রায় পুড়ে যায়। এবং বউ যে ছিল, যে স্ত্রী ছিল, সে কিন্তু অনেকখানি পুড়ে গেছিল। এবং বলতে খারাপও লাগে, কিন্তু সে হসপিটালে কিন্তু মেয়েটা মারা যায় এবং সে যে স্বামী ছিল তাকে 3 মাস হসপিটালে থাকতে হয়, তার নানা রকম ট্রিটমেন্ট করা হয়। ট্রিটমেন্ট করার পরে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়।
এবং ছেড়ে দেওয়ার পরে কি হয়েছে, যখন সেশন কোর্টে এই ব্যাপারটা চলেছে তখন মেয়ের বাবা যে ছিল সে তো ডেফিনেটলি এফআইআর করবে। এফআইআর করেছে 498A 302 এবং 34-এ। সে কিন্তু এফআইআর করেছে যে এরকম একটা কিন্তু অঘটন ঘটে গেছে, সুতরাং এফআইআর করেছে এবং এফআইআর পরে চার্জশিটও কিন্তু পুলিশ কোর্টেতে জমা দিয়ে দেয়। এবার কোর্ট যখন চার্জশিট পেয়ে যায়, কোর্ট কিন্তু সেখানেও কিন্তু একটা নিচে চার্জ ফ্রেম করে। তখন চার্জ ফ্রেমটা কোর্ট যেটা করে, সেশন কোর্ট, ফার্স্ট ট্র্যাক কোর্ট যেটাকে আমরা বলি, সেশন কোর্ট কি করে, 498 এটা তো রেখেই দেয়, অবশ্যই রেখে দেয়, এবং 302টা সরিয়ে দিয়ে 304B করে দেয়। 304B মানে হচ্ছে ডাউরি ডেথ। ডাউরি ডেথ সম্পর্কে আমি আপনাকে আগেও বলেছি যে কোনো রকমভাবে যদি বউকে অত্যাচার করা হয়, বউকে মেরে ফেলা হয় বিয়ে 7 বছরের মধ্যে, তাহলে কিন্তু ডাউরি ডেথে অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন বিশাল শাস্তি হয়। সুতরাং এই ঘটনাটা কিন্তু বিয়ে 1.5 বছরের মধ্যেই ঘটেছে, ঠিক আছে। সুতরাং তখন কোর্ট 304B এবং 34, এই 34 অনুযায়ী কিন্তু সবাইকে কিন্তু শাস্তি ঘোষণা করে দেয়। তাহলে ছেলেরা শাস্তি পেয়ে গেল। কিন্তু ব্যাপারটা কিন্তু অ্যাক্সিডেন্টালি হয়েছে। আমি আপনাকে আগেই বলে দিয়েছিলাম যে সে একটা সিডি প্লেয়ার রিপেয়ার করছিল, রিপেয়ার করার সঙ্গে তার সাইডে একটা ল্যাম্প ছিল, সেই ল্যাম্পের মধ্যে কেরোসিন ছিল, ল্যাম্পটা জ্বলছিল এবং ল্যাম্পটা যেভাবে হোক পুড়ে গেছে। পড়ে গিয়ে কিন্তু বইয়ের গায়ে আগুন লেগে গেছে এবং বড় কিন্তু বাঁচাতে গিয়ে অনেকটাই কিন্তু তিনিও কিন্তু পুড়ে যান। তাকে এরকম জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরার পরে কিন্তু সেও পুড়ে যান। কোনো কাপড় দিয়ে অত জড়িয়ে ধরেছিল ডেফিনেটলি, যেটা আগুন লাগার সময় আমরা মোটামুটি সবাই জানি যে কিভাবে আগুনটা নেভাতে হয়। তখন কিন্তু স্বামীও কিন্তু চেষ্টা করে। কিন্তু এরকম সেশন কোর্ট, এরকম ফার্স্ট ট্র্যাক কোর্ট যখন এরকম ফ্যাসলা দিয়ে দেয়, ডেফিনেটলি সবার শাস্তি হয়ে গেল। কিন্তু এরপরে কেসটা আসে আমাদের কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে আসার পরে কিন্তু কলকাতা হাইকোর্টের ব্যাপারটা নিয়ে আরো কিন্তু খতিয়ে দেখা হয়। খতিয়ে দেখার পরে যে অ্যাকিউজড, যে দোষী, যারা ছেলের পক্ষ যারা দোষী, সেই দোষীর যে অ্যাডভোকেট ছিল, সেই অ্যাডভোকেট কিন্তু হাইকোর্টেতে বলে যে এখানে কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু আইও জানে, আইওকেও কিন্তু ক্রসিং করা হয়। আইও তখন বলে যে এখানে সোল্ডারিং আয়রন আমরা পেয়েছিলাম, সিডি প্লেয়ার যেটা ছিল সেটাও পেয়েছিলাম এবং যে ল্যাম্প ছিল সেটাও পেয়েছিলাম আমরা, ঠিক আছে। আইও কিন্তু স্বীকার করে এবং ক্রসিং এ কিন্তু অনেক কিছু সেখানে ধরা পড়ে। কারণ ক্রসিং একটা এমন ব্যাপার কোর্টের মধ্যে যেখানে কিছু কোনোরকম যদি মিথ্যা কথা বলা হয় কিন্তু অ্যাডভোকেটরা কিন্তু ঠিক সত্যি কথাটা যেভাবে হোক কিন্তু বার করে নেয়। ক্রসিং একটা এমন ব্যাপার, আপনারা বিভিন্ন জায়গায় দেখেও থাকবেন যে ক্রসিং বা কিভাবে করা হয় কোর্টের মধ্যে অ্যাডভোকেটরা করে থাকে। তো ডেফিনেটলি অ্যাডভোকেটরা যখন ক্রসিং করবে তো ডেফিনেটলি সত্যি কথা বেরিয়ে আসবে এবং তখন কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি কিন্তু ব্যাপারটা কোর্টের কাছে পরিষ্কার হয়ে যায় যে এটা একটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। এবং আইও স্বীকার করে যে যে জিনিসগুলো ওখানে ছিল, আর এই যে যিনি বর ছিল তিনি যে বাঁচাতে গেছেন, বাঁচাতে গিয়েও কিন্তু সেও কিন্তু অনেকটাই পুড়ে গেছে, প্রায় 60% মতো পুড়ে গেছে এবং তার 3 মাস তার ট্রিটমেন্ট চলে, ঠিক আছে। আর একটা ব্যাপার হয়েছে যে এই যে বউ যে তার বাবাকে জানিয়েছিল, বাবা যে পুলিশ কমপ্লেন করেছিল, কিন্তু বউয়ের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে তো ডেফিনেটলি কিন্তু বউয়ের মা বাবা যিনি ছিলেন তাতে কিন্তু অবশ্যই আমরা যেটা জেনারেল ভাবে দেখি, অবশ্যই কিন্তু তাদের ছেলের বাড়িতে আসা উচিত ছিল এবং ছেলের মা বাবাকে এবং ছেলেকে বলা উচিত ছিল যে আমার মেয়ের সঙ্গে কেন এরকম করা হচ্ছে। কারণ দেখুন 2009-তে তো মেয়ে বাবার বাড়ি চলেই গেছিল, চলে গিয়ে কিন্তু বাবাকে বলেছে, বাবা কিন্তু কমপ্লেনও করে দিয়েছিল। সুতরাং বাবা মায়ের উচিত ছিল যে ছেলে বাড়িতে গিয়ে নিশ্চয়ই একটা কিছু অ্যাকশন নেওয়ার, ডেফিনেটলি অ্যাকশন নেওয়ার, এবং সেটা সাধারণত এটা আমরা দেখে থাকি যে অ্যাকশন নেওয়া হয়। কিন্তু যিনি অ্যাকিউজডের যে উকিল ছিল সে কিন্তু বলে যে এরকম কোনো ঘটনা ঘটেনি বলে কিন্তু মেয়ের মা বাবা কিন্তু ছেলের বাড়িতে একদিনের জন্য কিন্তু আসেনি। সুতরাং এরকম যদি টর্চার করা হতো ডেফিনেটলি মেয়ের মা বাবা এসে একটা প্রোটেস্ট করতো। এরকম মেয়ের বাবা কিন্তু আসেনি একবারও সেই বাড়িতে। সুতরাং এটা কিন্তু ছেলেরাও শুনুন, মেয়েরাও শুনুন, যদি কোনো রকম এরকম আপনাদের সঙ্গে ঘটনা ঘটে, মেয়েদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে, তখন কিন্তু সত্যি কথাটি কিন্তু মেয়ের বাবা মা যারা আছেন তাদের কিন্তু অবশ্যই জিনিসটা প্রোটেস্ট করা উচিত, অবশ্যই প্রোটেস্ট করা উচিত। আপনারা কখনোই ভাববেন না যে ছেলেদের ভিডিও, মেয়েদের ভিডিও, এসব প্লিজ এসব কথাবার্তা বলবেন না। আমি সবাইকে নিয়ে কথাবার্তা বলি। হ্যাঁ, আমি জানি অনেক জায়গায় বউদেরকে এরকম অত্যাচার করা হয়, ডাউরি ডিমান্ড করা হয়, মেরেও ফেলা হয়, অনেক জায়গায় এরকম আমরা খবরের কাগজও দেখতে পাই এবং অনেক সময় আমরা টিভিতে নিউজও দেখতে পাই, এবং এরকম কিন্তু করা হয়। কিন্তু অনেক সময় ব্যাপারটা হয় কি যে অ্যাক্সিডেন্টালি যদি ঘটে যায় তখন কিন্তু ছেলের বাড়ি কিন্তু কোনোরকমভাবে কিন্তু রেহাই পায় না। যাই হোক, যেটা বলছিলাম, তখন হাইকোর্টে যে অ্যাকিউজডের যে উকিল ছিল সে কিন্তু এই কথাগুলো বলে এবং হাইকোর্ট ক্রসিং দেখে, কোর্টের মধ্যে ক্রসিং হয়, ক্রসিং এর পরে আইও এই কথাগুলো বলে এবং যে হাইকোর্টে যে অ্যাকিউজডের উকিল ছিল সে কিন্তু একটা কথা মাননীয় বিচারপতিকে বলেন যে এটা একটা ডাউরি ডেথ হিসেবে কল্পনা করা হয়েছে, কারণ বিয়ের 1.5 বছরের মধ্যেই কিন্তু বউয়ের মৃত্যু হয়ে যায়,
ঠিক আছে, যেটা 7 বছর আছে, যেটা 7 বছর পর্যন্ত ডিউরেশন আছে, কিন্তু এখানে 1.5 বছরের মধ্যে কিন্তু বইয়ের মৃত্যু হয়ে যায়। সুতরাং এখানে যে বইয়ের মৃত্যুটা হয়েছে সেই জন্যই কিন্তু এখানে 304(b)টা লাগানো হয়েছে এবং ডাউরি ডেথের জন্যই কিন্তু এদের শাস্তি মেনলি হচ্ছে, এবং 498A এবং 3400 তার সঙ্গে লেগেই রয়েছে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু যিনি অ্যাডভোকেট স্যার যিনি ছিলেন, ডেফিনেটলি খুব মানে এক্সপিরিয়েন্স অ্যাডভোকেট ছিলেন, তিনি কিন্তু এই কথাগুলো বলার পরে কিন্তু তারপরে কিন্তু হাইকোর্ট কি করে, এই যারা শাস্তি পেয়েছিল তাদেরকে কিন্তু শাস্তিটা ক্যান্সেল করে দেয় এবং তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, এবং লোয়ার কোর্টের যে ডিসিশনটা ছিল সেটা কিন্তু স্যাটিসফাইড করা হয়। স্যাটিসফাইড মানে হচ্ছে সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয় এবং তাদের কিন্তু একদম কিন্তু তাদেরকে মুভ করে দেওয়া হয় এবং তাদেরকে কিন্তু জেল থেকে ছেড়ে দেওয়া হয়। সুতরাং আপনারা এরকম দেখলেন যে জিনিসটা অ্যাক্সিডেন্টালি হতে পারে, আবার ইন্টেনশনালিও হতে পারে। তো ডেফিনেটলি আর একটা কথা আপনাদের কিন্তু আমি ভুলে গেছি, জিনিসটা বলে দিচ্ছি, যে এই কেসটা যখন চলেছে তখন কিন্তু অ্যাকিউজডের যে অ্যাডভোকেট বাবু ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে মেয়েটার একটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষা যত রকম খরচাপাতি সবই কিন্তু স্বামী বহন করেছিল। সুতরাং এখানে স্বামীর ইন্টেনশনটাও কিন্তু পরিষ্কার যে স্বামী বউকে সত্যি ভালোবাসতো এবং তার পড়াশোনা চালিয়ে গিয়েছিল এবং তার এক্সামের খরচা কিন্তু স্বামী দিয়েছিল। সুতরাং এখানে কিন্তু তিনি অ্যাডভোকেট কিন্তু সবই এখানে প্রমাণ দেখান কোর্টকে, সেই জন্য কিন্তু হাইকোর্ট থেকে জিনিসটা ফেসলা করা হয়েছিল এবং স্বামীপক্ষ সবাইকে কিন্তু নিষ্কৃতি দেওয়া হয়েছিল এবং নিম্ন আদালতের যে ডিসিশন সেটা স্যাটিসফাইড বা ক্যান্সেল করা হয়েছিল। তখন আপনারা এটা দেখলেন ভালোভাবেই যে বউ যদি কোনো সময় এরকম সুসাইডের হুমকি দেয়, আমি আত্মহত্যা করে নেবো, আমি অনেক কিছু করে নেবো, হ্যান ত্যান এরকম যদি হুমকি দেয়, তো ডেফিনেটলি কিন্তু আপনি যদি মানে ছেলেদেরকে বলছে আপনি যদি পারেন তো একটু সেপারেশনে চলে যান, সেপারেশনে গিয়ে বউর থেকে সেপারেশনে থাকুন। ডেফিনেটলি বউ যদি বাপের বাড়িতে গিয়ে যদি কোনো অঘটন ঘটিয়ে দেয় তাহলে কিন্তু আপনাদের যে আপনাদের উপর যে ক্রাইমটা হবে, আপনাদের উপর যে কেসটা হবে সেটা কিন্তু সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। সুতরাং এরকম যদি বউ যদি এরকম হুমকি দেয় তাহলে ডেফিনেটলি কিন্তু এটা হালকাভাবে নেবেন না, এটা কিন্তু একটু গুরুত্বভাবে সহকারে দেখবেন এবং মেয়ের বাড়ির সঙ্গে অবশ্যই আলোচনা করবেন এবং স্বামী পক্ষকে মেনলি বলছি, স্বামীকে মেনলি বলছি, আপনি কিন্তু আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করবেন। সুতরাং এরকম ঘটনা অ্যাক্সিডেন্টালি ঘটে যাক বা ইচ্ছে করেই হোক, ঠিক আছে, হাত থাকুক বা নাই থাকুক, তাহলে কিন্তু ছেলেপক্ষ কিন্তু অবশ্যই কেস খাবে। আর আমি চাই না যে কোনো মেয়ের জীবন এভাবে চলে যাক, ডেফিনেটলি না। জীবন তো জীবনই হয়। তো আমার এটা মোটিভেশনাল চ্যানেল এবং লিগাল চ্যানেল, আমি ডেফিনেটলি এরকম জিনিস কখনোই চাই না। সুতরাং মেয়েরাও একটু সাবধানে থাকবে যখন তোমাদের এরকম ঘটনা ঘটবে। তো ডেফিনেটলি তোমরাও কিন্তু যদি এরকম যদি একটা আবভাব দেখতে পারো যে তোমার স্বামী এবং তোমার শাশুড়ি তোমার শ্বশুরের মধ্যে যে এরকম ইন্টেনশন দেখতে পারো, ডেফিনেটলি কিন্তু তোমার বাপের বাড়িতে গিয়ে অবশ্যই কিন্তু একটা স্টেপ অবশ্যই নেবে, লিগাল স্টেপ অবশ্যই নেবে, পুলিশে FIR করবে এবং অবশ্যই কিন্তু স্টেপ নেবে, অবশ্যই নেবে। আর ছেলেপক্ষকে বলে রাখলাম, আপনারাও যদি এরকম বউ থ্রেট দেয় বা কোনো রকম যদি সুসাইড করবো হাত ফাত কেটে নেয়, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে স্টেপ নেবেন। কারণ আমি আপনাকে কিন্তু একটা ভালো জাজমেন্ট আমি আপনাকে বলে দিলাম, একদম কলকাতা হাইকোর্টের জাজমেন্ট। সুতরাং আপনি কিন্তু সাবধানে থাকবেন। আপনার বউ যদি কোনো রকম এরকম ইন্টেনশন করে, কোনো রকম এরকম যদি থ্রেট দেয়, ডেফিনেটলি মেয়ের বাড়ির সঙ্গে সম্পর্ক করে কিন্তু আপনি আলাদা থাকারই ব্যবস্থা করবেন। কারণ কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখুন, তাদের মেয়েটাও সেফ থাকবে এবং আপনিও সেফ থাকবেন। আর একটা সবাইকে বলে দিচ্ছি যে ছেলে মেয়ে সবাইকে বলে দিচ্ছি তোমরা কিন্তু সতর্ক হয়ে যাও, বারবার বলে দিচ্ছি সতর্ক হয়ে যাও। কারণ আমি কিন্তু অনেক এভিডেন্স কিভাবে করতে হয় না করতে হয় সব কিন্তু আলোচনা করে দিয়েছি। সুতরাং আমার ভিডিও কিন্তু প্রচুর লোকে দেখে, এখন প্রচুর লোকে দেখে, প্রচুর কমেন্ট করে, প্রচুর লাইক দেয় এবং প্রচুর ফোন আসে। আমি হয়তো সব ফোন রিসিভ করতে পারি না, তাও ডেফিনেটলি আমি যদি আজকের ফোন হয়তো কালকেও আমি এরকম ফোন করতে পারি, এরকম ফোন করে দিই আমি। সুতরাং আমি জিনিসটা কিন্তু ফ্যাসলা করতে চাইছি, যদি এরকম ঝামেলার সম্মুখীন আপনি যদি আগেই বুঝতে পারেন তাহলে কিন্তু নিজেরা একটু সতর্ক হওয়ার চেষ্টা করুন। আর আপনার যদি কোনো রকম পার্সোনাল প্রবলেম থাকে ডেফিনেটলি আপনি নিচের নাম্বারে ফোন করবেন, দুপুর 2টা থেকে রাত্রি 12:30 পর্যন্ত। ডেফিনেটলি আমি যতটা পারবো আপনাকে হেল্প করবো। আর আমার সঙ্গে লিগাল ডিসকাশন করার যে শর্তটা আছে সেটা ডেফিনেটলি টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখে নেবেন, ভিডিওর নিচেতেও দেওয়া আছে এবং কমিউনিটি ট্যাবেতেও দেওয়া আছে। তো ডেফিনেটলি আপনি একটু দেখে নেবেন, দেখে নিয়ে আপনার পার্সোনাল প্রবলেম আপনি অবশ্যই আমার সঙ্গে ডিসকাস করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দিলাম কে বলছি এবং ছেলের মা বাবাদেরকেও বলছি, কোনো রকম ভাবে কিন্তু মেয়েদের অত্যাচার করবেন না, ঘরের বউকে অত্যাচার করবেন না। ডেফিনেটলি কিন্তু এভিডেন্স হয়ে যাবে, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু শাস্তি পাবেন। আর যদি বউ এরকম কোনো রকম যদি এরকম করে, হুমকি দেয়, থ্রেট দেয়, বেকার এরকম যদি থ্রেট দেয়, তো ডেফিনেটলি কিন্তু আপনারা স্টেপ নিন। কারণ দেখুন, একটা কথা ডেফিনেটলি আপনাদের বলে দিচ্ছি, এক হাতে কিন্তু তালি বাজে না, ঠিক আছে। সুতরাং ছেলে মেয়ের মধ্যে একটু কিছু ডিসপুট থাকবেই, কারোর অন্যায় বেশি, কারোর অন্যায় খুবই কম, ডেফিনেটলি ব্যাপারটা থাকবেই। সুতরাং একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলুন এবং সাবধানে চলুন। ব্যাপারটা কিন্তু ডিভোর্স আজকাল প্রচন্ড বেড়ে যাচ্ছে, অনেক সময় ঘটে যায়।
এবং আপনাদের দুই পক্ষকেই বলছি, ছেলে পক্ষকেও বলছি, মেয়ে পক্ষকেও বলছি, আপনারা অবশ্যই কিন্তু ব্যাপারটা নিয়ে সাবধান থাকবে। ওকে, আজ তাহলে আসি। থ্যাংক ইউ, বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে অনেক বড় ইনফরমেশন দিয়ে দিলাম, ভিডিও একটু লং হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, ইনফরমেশন দিতে গেলে তো ভিডিও লং হবেই। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ নাইস লাইফ।